সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র ও জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্র সপ্তাহ, একসঙ্গে গণপরিষদ এবং সংসদ নির্বাচনে অনাপত্তি। শেখ মুজিব মুক্তিযুদ্ধের কোথাও ছিলেন না, সব গুমের ঘটনা শেখ হাসিনার জ্ঞাতসারেই হয়েছে বলেছেন আবুল কাশেম ফজলুল হক। সুশাসন নেই, সড়ক মহাসড়কেও 2024 সালের দুর্ঘটনায় 8,543 জনের মৃত্যু, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি পেতে ঘোষণাপত্র সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এর জন্য 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং সমাবেশ করবে তারা। তবে গণপরিষদ এবং সংসদ উভয় নির্বাচন একসাথে হলেও তাদের কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে গত 31 ডিসেম্বর প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সরকারের আশ্বাসে তারা ঘোষণাপত্র প্রকাশ না করলেও সমাবেশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষণাপত্র প্রকাশে 15 দিন সময় দেওয়া হয় সরকারকে। এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ না দেখায় সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার করা সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, 71-এর স্বীকৃতি থাকলেও 90 বা 24-এর আন্দোলনের কোনো স্বীকৃতি নেই। সেই স্বীকৃতি পেতেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলেও অন্তর্বর্তী সরকারের আশ্বাসে পিছিয়ে আসে তারা। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। সকল রাজনৈতিক দলগুলোকে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তারা। ঘোষণাপত্র সপ্তাহ উদযাপন করব, যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুনভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার ড্রাফট আহ্বান করুক। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনোটা কন্ট্রাডিক্টরি না। তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন, তারা যে জন্য রক্ত দিয়েছিলেন, ইতিহাসের অন্যতম একটি অধ্যায়, এই অধ্যায়ের জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে। সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কোথাও ছিলেন না। তিনি জানান, ব্রিটিশ থেকে ভারত পাকিস্তান যেমন কাগজপত্রে ভাগ হয়েছিল, বাংলাদেশকেও তেমনিভাবে শেখ মুজিবুর রহমান স্বাধীন করতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধ করে নয়। মুক্তিযুদ্ধে শেখ মুজিব ছাড়া আর কারো অবদান নেই বলে আওয়ামী লীগ যে প্রচার করেছিল তা ইতিহাস বিকৃতি এবং মিথ্যাচার বলে অভিহিত করেন তিনি। অভিযোগ করেন, শেখ হাসিনার জ্ঞাতসারেই সকল গুমের ঘটনা ঘটেছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার সরকারকে দায়ী করেন আবুল কাশেম ফজলুল হক। জাতিকে সঠিক পথে চলার জন্য অপরাধীদের বিচার করার উপর জোর দেন তিনি। সকল ভেদাভেদ ভুলেই সব দল এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে লাগিয়ে এগিয়ে যাবার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীর এফডিসিতে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মুক্তিযুদ্ধে তিনি যাননি, এতে কি কারো মতপার্থক্য হবে? মুক্তিযুদ্ধে তিনি কোথাও উপস্থিত ছিলেন না। পাকিস্তান সরকার তাকে তার নিজ বাড়ি ঢাকা থেকে নিজ বাড়ি থেকে তুলে ইসলামাবাদ নিয়ে গেছেন এবং সেখানে জেল খাতায় নয়, অন্য কোথাও কোনো প্রাইভেট বাড়ি পুলিশ দিয়ে আবেষ্টনী দিয়ে রেখেছেন। আমার ধারণা তাকে থাকা খাওয়া ইত্যাদি ব্যাপারে পাকিস্তান সরকার ভালো আচরণই করেছে। ইংরেজরা যদি এরকম কাগজ স্বাক্ষর করে
ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করে, তাহলে আমরা ওই পারবো না কেন? এখানে তো মানে জুলফিকার আলী ভুট্টো, শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, তিনজনের স্বাক্ষরেই তো আমরা যে আমাদের সমস্যার মোকাবেলা করতে পারি, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে পারে। হয়তো এরকম একটা ধারণা শেখ মুজিবের মনে থাকতে পারে, আমরা পারবো কাগজ স্বাক্ষর করে। এইরকম ধারণায় হয়তো শেখ সাহেব একেবারেই কোনো ক্রমেই তিনি বের হতে চাননি। 2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে 1.5%-এরও বেশি, এমনটি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, গেল বছর 6,359টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 8,543 জন, অন্যদিকে আহত 12,608 জন। বিশিষ্টজনরা বলছেন, সড়কে সুশাসন না থাকায় কমছে না দুর্ঘটনা। চলতি বছরে শেষ প্রান্ত ঢাকা মাওয়া মহাসড়কের টোল প্লাজায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। চালকের বেপরোয়া গতি, ওভারটেকিং, সড়ক নির্মাণে ত্রুটি ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে বছর জুড়েই ঘটছে সড়ক দুর্ঘটনা। যারা দায়িত্বহীন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি। সারা বছরই এরকম সড়ক, নৌ ও রেল দুর্ঘটনা নিয়ে 2024 সালের প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি। বলা হয়, সরকারের পরিবর্তন হলেও পরিবহন খাতে কাঠামোগত কোনো পরিবর্তন না আসায় কমছে না সড়ক দুর্ঘটনা। বিদায়ী 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছে, 12,608 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত হয়ে 315 জন আহত হয়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়, আহত 12,608 জন। দেশ এবং যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে, সড়ক, রেল ও নৌপথে 6,974টি দুর্ঘটনায় 9,237 জন নিহত হয়। দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, সড়ক নির্মাণে ত্রুটি সহ 22টি কারণ উল্লেখ করেছে সংস্থাটি। দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে ব্যাপক কার্যক্রম শুরু করা। 3. সড়ক নিরাপত্তায় বাজেট বরাদ্দ বাড়ানো। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক নিরাপত্তা উইং চালু করা। 4. সড়ক নিরাপত্তায় ইতিমধ্যে প্রণীত যাবতীয় সুপারিশমালা বাস্তবায়নে নানামুখী কার্যক্রম শুরু করা। সড়কে সুশাসনের অভাবকে দায়ী করে দুর্ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন বিশিষ্টজনরা। সহজ করে হচ্ছে, আমাদের সড়কে কোনো সুশাসন নেই। সুশাসন মানে কি? সুশাসনের প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। আমি যে কাজ করছি সেই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই কিনা, ক্লাস ঠিক মতো নিই কিনা, ছাত্রদের কাছে আমাকে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহি হতে হবে। ঠিক একইভাবে সড়কে যারা বাস বের করেন, যারা গণপরিবহন বের করেন, তারা তাদের কাজের জন্য জবাবদিহি করেন কিনা। গেল বছর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে উপাত্ত সংগ্রহ করে সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তবে দুর্ঘটনার বাস্তবিক চিত্র আরও ভয়াবহ বলেও মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় রোদ উঠলেও শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে পঞ্চগড়ে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। তবে রংপুরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। 4 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পুরো অঞ্চল, সঙ্গে বইছে হিমেল হাওয়া। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি, বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় জেলার সাতক্ষীরায় জেঁকে বসেছে পৌষের শীত। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। প্রচণ্ড শীতে আয় রোজগার কমে গেছে নিম্ন আয়ের মানুষের। ঝিনাইদহেও বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড় না থাকায় বেশ কষ্টে ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষেরা। 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। সাতপন্থীদের হাতে রক্তের দাগ, তাই তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে দাবি করেছেন
মাওলানা জুবাইরপন্থীরা। শনিবার সকালে কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে তাদের দাবির মধ্যে ছিল 17 ডিসেম্বর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দায়েরকৃত মামলার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচারের এবং এসব দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং 25 জানুয়ারি শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা। সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ঘুরে বেড়ানো হত্যাকারীদের গ্রেফতার না করায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর দায় চাপানো হয়েছে। 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রমও ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার পারদে দূষিত হচ্ছে সুন্দরবন সংলগ্ন নদ নদীর পানি। পারদের মাত্রা বেড়েছে প্রায় 10 গুণ। এতে উপকূলে মরে যাচ্ছে গাছপালা, নদ নদীর মাছ, নানা রোগে আক্রান্ত হচ্ছে নারী ও শিশুরা। মংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর তীর ঘেঁষে বাগেরহাটের রামপালে ভারত বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে নির্মাণ করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্র। 2023 সালের 23 ডিসেম্বর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। 1 বছরের মধ্যেই দূষণের প্রভাব পড়ছে মোংলা উপকূলে। কোথাও মরে যাচ্ছে গাছপালা, আবার কোথাও গাছে ধরছে না ফল। নদ নদীতে কমে গেছে মাছ, চাষের অনুপযোগী হয়ে পড়েছে জমি। নানা রোগে আক্রান্তের পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে উপকূলবাসী। শাক সবজি ফসলাদি তো কিছুই হচ্ছে না। 2-3 বছর আগে যা হতো এখন টোটালি কোনো সবজি নাই। আগে নিজেরা ডাব বিক্রি করতাম, নারকেল খাতাম, বড়দিনের কত উৎসবে, কিন্তু এখন তো কিছুই নেই। টোটালে কোনো মাছ পাচ্ছি না। দেখেন না, ট্রলারগুলো সব ওই ডাঙ্গায় উঠানো। আর এই যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আসে আরো দূষিত করেছে। এখন মাছ মোটেও নাই, আমাদের নদীতেও নাই, গাঙ্গেও নাই, সুন্দরবন খালেও নাই। আগের তো ধান হতো, এখনো ধান পান কোনো ফসলই হয় না। মহিলাদের বেশি ক্ষতি হচ্ছে, বাচ্চারা প্রায় দেখা যাচ্ছে বিকলাঙ্গ। পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে পশুর নদের পানিতে পারদের পরিমাণ বেড়েছে 10 গুণ। দূষণের কবলে পড়েছে সুন্দরবন ও মোংলা উপকূল। এটা যখন নির্মাণ করা হয় তখন আমরা এটার বিরোধিতা করেছি এবং আমরা বলেছি এটা কোনোভাবে বাংলাদেশের স্বার্থ তো রক্ষাই করবে না এবং এটা একটি সুন্দরবন বিনাশী প্রকল্প এবং আমাদের জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। কিন্তু পৃথিবীর কোনো উন্নত দেশ আর কয়লা বিদ্যুৎ কেন্দ্র বানায় না। পৃথিবীতে যে সমস্ত দেশে কয়লা খনি রয়েছে তারা খনি বন্ধ করে দিচ্ছে। কাজেই আমাদের মতো দেশে, যে জায়গায় ঘনবসতির দেশ, যে জায়গায় পরিবেশ দূষণ হলে মানবিক বিপর্যয় নেমে আসে, সেই জায়গায় নতুন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার কোনো যৌক্তিকতা ছিল না, এখনো নাই। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে রয়েছে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ। সংশ্লিষ্টরা বলছেন, গত 1 বছরেও সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ উৎপাদন হয়নি কেন্দ্রটি থেকে। বিদ্যুৎ ব্যবহার না করেও গত 1 বছরে বাংলাদেশকে ভর্তুকি দিতে হয়েছে 4000 কোটি টাকারও বেশি। বিপুল টাকা, কিন্তু 4340 কোটি টাকায় আমরা 10টা ইউনিভার্সিটি বানাতে পারি। 1 বছরে এই টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমরা বিদ্যুৎ পেয়েছি কত শতাংশ হারে? ওই যে অর্ধেকেরও কম, 39 বা 40% সময় চলেছে। তার মানে 60% সময় বিদ্যুৎ কেন্দ্র বসেছিল। তার মানে বসিয়ে রেখেও টাকা দিতে হচ্ছে। এইটা আমার বাজেট থেকে আমার জনগণের করের টাকা ওখানে আমাদের জনগণের ওখানে চলে যাচ্ছে। বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়ে থাকা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি দ্রুত বন্ধ করে দেওয়ার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র ও জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্র সপ্তাহ, একসাথে গণপরিষদ এবং সংসদ নির্বাচনে অনাপত্তি। শেখ মুজিব মুক্তিযুদ্ধের কোথাও ছিলেন না, সব গুমের ঘটনা শেখ হাসিনা জ্ঞাতসারী হয়েছে বলেছেন আবুল কাশেম ফজলুল হক। সুশাসন নেই সড়ক মহাসড়কেও, 2024 সালে দুর্ঘটনায় 8543 জনের মৃত্যু, তথ্য যাত্রী কল্যাণ সমিতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com।
facebook.com/bangladeshi নিউজে সাবস্ক্রাইব করুন। youtube.com/bangladeshi নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।